আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্ব দেওয়ার তাগিদ সিপিডির। নতুন করে আমদানি চুক্তি থেকে বিরত থাকার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। বাজেটে বরাবরই অবহেলিত থাকে প্রবাসীরা, বলছেন অভিবাসন সংশ্লিষ্টরা। এবার বড় বরাদ্দ চায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। রাজধানীতে লাইসেন্স ছাড়াই চলছে অনেক হাসপাতাল, ক্লিনিক, ল্যাব। মানা হচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাও, নেই তদারকি। বর্ষার আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। আতঙ্ক নয়, দরকার পরিকল্পিত প্রস্তুতি, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শরীফ রওশন। সম্ভাবনা না থাকা সত্ত্বেও নবায়নযোগ্য জ্বালানি বাজেটে অগ্রাধিকার না পাওয়ায় এ খাতে বিনিয়োগ লক্ষ্যমাত্রা অর্জন দিন দিন পিছিয়ে পড়ছে। আসন্ন বাজেটে এই খাতের ওপর গুরুত্ব দেবার তাগিদ দিয়েছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। জ্বালানি বিশেষজ্ঞদের পরামর্শ, নতুন করে আমদানি চুক্তি থেকে বিরত থাকতে হবে। জাবেদ আব্দুল্লাহ। দিনের বেলা সরাসরি সোলার থেকে চলে, আর রাতের বেলা হলো যে আপনার এই ডেস্কো থেকে অথবা আরবি থেকে। সোলার যদি ডিউটি কম হতো তাহলে আপনার গ্রামে এটার প্রচলন এবং ব্যবহার এবং চাহিদা তিনটাই খুব অনেক বাড়ত। এবার আসন্ন 2026-27 অর্থ বছরের এডিপিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য 32,691 কোটি 54 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ বিষয়ে সিপিডির গবেষণা পরিচালক মনে করেন, নীতিগতভাবে সরকার সৌর, বায়ু ও অন্য সবুজ জ্বালানি ব্যবহার বাড়িয়ে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর ঘোষণা দিলেও বাজেট কাঠামোয় তার প্রতিফলন যথেষ্ট নয়। 5%-এরও কম আসলে নবায়নযোগ্য জ্বালানির জন্য বরাদ্দ হয়। জীবাশ্ম জ্বালানির চাপে নবায়নযোগ্য জ্বালানি পিষ্ট অবস্থা, অন্তত বাজেটের দিকে তাকালে। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের জন্য যে বাজেট বরাদ্দ তার অন্তত 10% উপরে যেন জ্বালানি নবায়নযোগ্য জ্বালানির জন্য যাতে সরকার বরাদ্দ রাখেন। জ্বালানি বিশেষজ্ঞ আনু মোহাম্মদ বলেন, শুধু জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করে টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। সারা বিশ্বেরই ভবিষ্যৎ হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। সামনের বাজেটে যেটা আসছে, বাজেটেও আমরা দেখতে চাই যে নবায়নযোগ্য জ্বালানির জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জাতীয় সক্ষমতা এবং সুনির্দিষ্ট একটা রোডম্যাপ। আর প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জানান, নবায়নযোগ্য জ্বালানি খাতের নীতি কাঠামোতে আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন নির্ভরতা বাড়ানো হবে। নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বাড়বে এবং সেই বাড়ানোর জন্যে যে ধরনের প্রক্রিয়াগুলো অনুসরণ করা দরকার সেই অনুসরণ করা হবে। নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা ও ডিজেলের উপর নির্ভরতা কমানো। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। গেল কয়েক বছর ক্রমাগতই বাড়ছে প্রবাসী আয়। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের কল্যাণ ফির টাকায় চলছে মন্ত্রণালয়, অথচ তাদের জন্য বাজেটে বরাদ্দ থাকে একেবারেই তলানিতে। এই খাতের সরকারি সেবা রাজস্ব বাজেট থেকে করার পাশাপাশি বরাদ্দ বাড়ানোর পরামর্শ তাদের।
অন্যদিকে বরাদ্দ বাড়াতে প্রবাসী কার্ড, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন সহ বেশ কয়েকটি প্রকল্পের ব্যয়ের চিত্র তুলে ধরেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কামরুল হাসান জনির প্রতিবেদন। 15 বছরে 3 গুণ বেড়েছে প্রবাসী আয়। 2009-10 অর্থ বছরে প্রবাসী আয়ের পরিমাণ ছিল 10.99 বিলিয়ন মার্কিন ডলার। 2025-26 অর্থ বছরের 1 মাস বাকি থাকতেই সেই আয় ছাড়িয়ে যায় 31 বিলিয়ন ডলার। অর্থনীতিতে বড় ভূমিকা থাকলেও রেমিটেন্স যোদ্ধাদের জন্য তলানিতে থাকে বাজেটে বরাদ্দ। 2023-24 অর্থ বছরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 1018 কোটি টাকার বাজেট প্রস্তাব ছিল। পরবর্তীতে সংশোধিত বাজেটে সেটি 707 কোটি টাকা নির্ধারণ হয়। 2024-25 অর্থ বছরে 1217 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হলেও পরে সংশোধিত বাজেট দাঁড়ায় 1140 কোটি টাকা। একইভাবে 2025-26 অর্থ বছরে 855 কোটি টাকার বাজেট প্রস্তাবের পর সংশোধিত বাজেট দাঁড়ায় 930 কোটি টাকা। কেবল দক্ষ শ্রমিক তৈরি নয়, নিশ্চিন্ত প্রবাস জীবন নিশ্চিত করতেও বাজেট বাড়ানো প্রয়োজন। প্রবাসীরাও বলছেন, দেশের বাইরে মৃত্যুবরণ করা সকল প্রবাসীর মরদেহ সরকারি খরচে বহন, স্বাস্থ্য সুরক্ষা বীমা, সন্তানদের শিক্ষা নিশ্চিতে জেলা শহরগুলোতে ছাত্রাবাস গড়ে তুলতে পারলে রেমিটেন্স যোদ্ধাদের মান আরও বাড়বে। একটা ডেড বডি এখান থেকে বাংলাদেশের ঘরে পৌঁছানোর জন্য যা যা দরকার তা ব্যবস্থা করা। প্রবাসী ভাইদের জন্য স্বাস্থ্য সুরক্ষা বীমা, এটি আমরা অনেক বছর ধরে বলে এসেছি, কিন্তু এখনো বাস্তবায়িত হতে দেখিনি। তবে 2026-27 অর্থ বছরে বড় বরাদ্দ চায় এই মন্ত্রণালয়, যা প্রশিক্ষণ কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, প্রবাসী কার্ড, স্বাস্থ্য সেবা, বিদেশে মিশন সংখ্যা বৃদ্ধি, ওয়ান স্টপ সেবার মতো প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে। বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসন, ঋণ সহায়তা ও বিমানবন্দরে প্রবাসী ডেস্কের পরিধি বাড়াতেও বরাদ্দ চাওয়া হয়েছে। ট্রেনিং সেন্টার প্রশিক্ষণ সেটা এনশিওর করা, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করার জন্য এখান থেকে পাঠানোর পাশাপাশি প্রত্যাগতদের পুনর্বাসন এবং তাদের মেডিকেল ফ্যাসিলিটিস সহ আদার্স সুবিধা এনশিওর করা, এই বিষয়গুলোর জন্য যে সাপোর্টটা প্রয়োজন আমরা তার একটা চাহিদা দিয়েছি। বাকিটা সরকারের অর্থনৈতিক সক্ষমতা, দেশের পরিস্থিতি সব বিবেচনা করেই তো আসলে বাজেট অ্যালোকেশন হয়। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, বাজেটে প্রবাসীরা বরাবরই অবহেলিত। কল্যাণ, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়নে তেমন কোনো বরাদ্দই থাকে না। আমি মনে করি সরকারের নানান ধরনের কল্যাণমূলক পদক্ষেপ আমাদের প্রবাসীদের জন্য নেওয়া উচিত এবং এই মন্ত্রণালয়ের বাজেটটা আসলে বাড়ানো। সেখানে কল্যাণমূলক বাজেট, প্রশিক্ষণের জন্য বাজেট, দক্ষ কর্মী তৈরি করার জন্য বাজেট, বিদেশে বিপদে পড়লে আমাদের কর্মীরা যেন পায়, এমনকি ফেরত আসার পর তারা যেন এয়ারপোর্টে সাপোর্ট পায়, তারা যেন ফের ঘুরে দাঁড়াতে পারে। অভিবাসন খাতের সরকারি সেবা রাজস্ব বাজেট থেকে করার পরামর্শ এই অভিবাসন বিশেষজ্ঞের। প্রশিক্ষণ, প্রশিক্ষক খাতে বড় বরাদ্দের তাগিদ দিলেন তিনি। একটা মানুষ বিদেশে যাচ্ছেন, তিনি তার ফি যেটা দিচ্ছেন সেইটা তার কল্যাণে ব্যয় হবে, কিন্তু সরকারি যে সেবাগুলো সেগুলো আমাদের রাজস্ব বাজেট থেকে আসবে। যন্ত্রপাতির আগে, দালান কোঠার আগে যেটা দরকার, এখানে প্রশিক্ষণের জন্য ব্যয় করা দরকার এবং প্রয়োজন হলে সেখানে আন্তর্জাতিক প্রশিক্ষক নিয়ে আসা। বিদেশে থাকা মিশনের জন্য বাজেট বাড়ানো গেলে লোকবল সংকট কাটানো সম্ভব বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এই লোকবলের জায়গাটা বাজেটটা বাড়ালে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। মনে হয় লাইসেন্স এবং পরিবেশ ছাড়পত্রের মেয়াদ ছাড়াই চলছে রাজধানীর অনেক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ল্যাব। এমনকি মানা হচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাও, নেই নিয়মিত তদারকিও। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, লোকবল সংকটের কারণেই নিয়মিত অভিযান পরিচালনা সম্ভব নয়। আর প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানান, দুর্বল নীতিমালার কারণেই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সানিম রিথার প্রতিবেদন। মানসম্মত সেবা বা ভালো চিকিৎসার আশায় অনেকেই বেছে নেয় বেসরকারি হাসপাতাল। তবে মাঝে মাঝে ভুল চিকিৎসা কিংবা কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠে। সম্প্রতি 8 দিনে ঘটে যাওয়া 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুতে বেসরকারি হাসপাতালের চিকিৎসা সেবা ফের আলোচনায়।
আমরা এবার দেখতে চাই রাজধানীতে থাকা বেসরকারি হাসপাতালগুলো কতটা নিয়ম মেনে পরিচালিত হচ্ছে। শুরুতেই রাজধানীর সোনারগাঁও রোডে অবস্থিত পদ্মা জেনারেল হাসপাতালে যাই আমরা। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রবেশ পথে টানানো থাকতে হবে, যেটা দেখা যায়নি এখানে। এমনকি ছিল না কোনো তথ্য কর্মকর্তাও, নেই হাসপাতালের লাইসেন্সের মেয়াদও। এভাবেই চলছে রোগীর স্বাস্থ্যসেবা, যদিও এ বিষয়ে দায়সারা উত্তর কর্তৃপক্ষের। নীতিমালা সবকিছুই আমরা মেনটেন করি এবং ফলো করার চেষ্টা করি। তো লাইসেন্সটা ঝুলানোর ব্যাপারে ফ্রন্টে আমাদের নিচে রেনোভেশনের কাজ চলতেছে, তো দোতলায় কাজ চলতেছে, ওইখানে আমাদের এখনো রিসেপশনের স্টিকারটাও এখনো লাগেনি। একই অবস্থা গ্রিন রোডের ধানমন্ডি ক্লিনিকের। লাইসেন্সের মেয়াদ ছাড়াই পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি। মেয়াদ ছিল না পরিবেশ অধিদপ্তরের অনাপত্তিপত্রের, তবে লাইসেন্সের মেয়াদ থাকলেও নির্দেশনা না মেনে পরিচালিত হচ্ছে পাশেই অবস্থিত গ্রিন ভিউ ক্লিনিক। তবে এ বিষয়ে জানতে চাইলে চড়াও হয় হাসপাতাল কর্তৃপক্ষ। কমপ্লেন হইতে পারে না, ধরেন 10টা নীতিমালা 2024-এর 10 নীতিমালা আপনি নিবন্ধন ফ্রন্টে ঝুলানো থাকবে, সেটা আছে আপনার এখানে? সেটা তো আপনার দেখার দায়িত্ব না, দেখার দায়িত্ব ডিজি। কি অধিকার এটা বলেন? আমি চাইতে পারি না, আপনি দিতে পারেন না। নিয়ম বহির্ভূতভাবে দিদার্সে চলা এসব হাসপাতাল, ল্যাবে নেই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তদারকি। এমনকি প্রতিষ্ঠান পরিদর্শনে না এসেই লাইসেন্স রিনিউ করার মতো অভিযোগ আছে স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে। ডিজি হেলথ বাংলাদেশের যে রুলস এন্ড রেগুলেশন আছে, কোথাও ওরা যায় কাজ করে না, বুঝতে পারছেন? এখন নামমাত্র রুলস। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিয়মিত না হলেও মাঝে মাঝেই মেয়াদহীন অবৈধ এসব ক্লিনিক, ল্যাব ও হাসপাতালের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। তবে লোকবল সংকটের কারণে ধারাবাহিকভাবে এই অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না। আমাদের যে জনবল আছে, আমাদের যে সক্ষমতা আছে, এটি হঠাৎ করেই যে সবগুলো ক্লিনিক একসঙ্গে আমরা পরিদর্শন করতে পারবো কিংবা ব্যবস্থা নিতে পারবো এটিও কিন্তু নয়, বাট এটি একটি চলমান কার্যক্রম। তবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার দিয়েছেন ভিন্ন মত। তার মতে বেসরকারি হাসপাতালের পুরনো নীতিমালার কারণে চাইলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে দ্রুতই এই সরকার স্বাস্থ্য খাতের নীতিমালা ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে রেগুলেট করার জন্য যে আইনি কাঠামো দরকার, সেটা আমাদের একটা বড় ধরনের সীমাবদ্ধতা আছে। এটা আমরা আগে থেকেই জানি এবং এই জন্যই আমরা এই সীমাবদ্ধতা কাটানোর জন্য আমরা 1982 যে অর্ডিন্যান্স, ওইটাকে রিভাইজ করা এবং নতুনভাবে একটা আইনি কাঠামো তৈরি করা, এটা ড্রাফটের কাজ অলরেডি আমরা শুরু করেছি। স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক লিয়াকত আলীর বক্তব্য একই রকম। তবে যত্রতত্র এসব ক্লিনিক, ল্যাবের লাইসেন্স পেতে রাজনৈতিক ক্ষমতার ব্যবহার ঠেকাতে সরকারকে কঠোর হওয়ারও পরামর্শ দেন তিনি। অনুমোদন তো নানান কি বলে, আমি শুধু দুর্নীতির কথা বলছি না, দলীয় থাকে, প্রশাসনিক চাপ থাকে, বিভিন্ন রকম লবি থাকে, সব কিছু দিয়ে হয়। এটা তো একটা ফ্যাক্টর না। লাইসেন্স নিচ্ছে তখন তো এক অংশও করছে, কিন্তু পরবর্তী মনিটরিং সুপারভিশন যেটা আমরা চাচ্ছি, সেটা দিতে গেলেও তো আলাদা বিষয় লাগবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে সারা দেশে লাইসেন্সধারী বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের সংখ্যা 15,333টি, আর লাইসেন্স নেই এমন আছে 1027টি। সানিম রিধা, এখন, ঢাকা। বর্ষার আগেই এবার ডেঙ্গু আতঙ্ক। হেমোরেজিক ডেঙ্গুর সংখ্যায় সতর্কবার্তা দিচ্ছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী, যেখানে রয়েছে রক্তক্ষরণে দ্রুতই মৃত্যুর ঝুঁকি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্ক নয়, দরকার পরিকল্পিত প্রস্তুতি। মশা নিধন, সচেতনতা এবং হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ শয্যা নিশ্চিত করা গেলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও মনে করেন তারা। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। জুন থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর পিক মৌসুম। এবছর ডেঙ্গু মৌসুম শুরুর আগেই হামের মতো সংক্রমিত রোগ নিয়ে বিপর্যস্ত চিকিৎসা সেবা। এর মধ্যে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে 30 জনের বেশি, আর চলতি সপ্তাহে মারা গেছে একজন। গেল বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 1,02,861 জন। এর মধ্যে মারা যায় 413 জন। এবার ধারণা করা হচ্ছে গতবারের চেয়ে ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি। এ নিয়ে বিভিন্ন সভা, সেমিনারে আগাম সতর্কবার্তা দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ স্থানীয় প্রশাসন। খোদ স্বাস্থ্যমন্ত্রী সদ্দাম মোহাম্মদ সাকওয়াত হোসেন এরই মধ্যে সতর্ক করে বলেছেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, যেখানে রয়েছে মারাত্মক রক্তক্ষরণের ঝুঁকি। ডাক্তার সাহেবরা ইঙ্গিত দিচ্ছেন যে এটা এবার হেমোরেজিং হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ।
কেন স্বাস্থ্য খাতের সর্বোচ্চ পর্যায় থেকে এমন বার্তা? এ বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? চিকিৎসা বিজ্ঞানীদের মতে ডেঙ্গু ভাইরাসের প্রধানত 4টি ভিন্ন রূপ বা সেরোটাইপ রয়েছে। কেউ যদি একবার একটি সেরোটাইপে আক্রান্ত হওয়ার পর দ্বিতীয়বার ভিন্ন সেরোটাইপে সংক্রমিত হন, তখনই দেখা দিতে পারে হেমোরেজিক জ্বরের লক্ষণ। ভয়ের সংখ্যা ঠিক এখানেই। সরকারি হিসেবে গত 3 বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 5,25,254 জনের মতো। এত বিপুল সংখ্যক ব্যক্তিদের মধ্যে কেউ যদি আবারও ভিন্ন সেরোটাইপ ডেঙ্গুতে আক্রান্ত হন, তাহলে হেমোরেজিক বা রক্তক্ষরণের প্রবণতা দেখা দিতে পারে। চিকিৎসকরা বলছেন এই অবস্থা সাধারণ ডেঙ্গুর চেয়ে অনেক গুণ বেশি গুরুতর ও প্রাণঘাতী। সাধারণত মশার কামড়ে 4 থেকে 10 দিনের মধ্যে এই লক্ষণ প্রকাশ পায়। যদি আপনার ডেন 1 দেওয়া হয়, এর পরবর্তী যদি আপনার বা 2 দ্বারা হয়, আপনার পরবর্তী আবার 3 বা 4 দেওয়া হলে আপনার যদি আগে ডেঙ্গু হওয়া থাকে অন্য স্ট্রেন দ্বারা হয়, এখানে একটা ক্রস রিঅ্যাকশন হয়, যার জন্য তাদের হেমোরেজিক ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফার্স্ট অ্যাটাকে হবে না, যার সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যাটাক হবে ওদের কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, ওদের হেমোরেজটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আগের অ্যান্টিজেন এই অ্যান্টিজেন ক্রস রিঅ্যাকশন হয়ে মানে প্লেটলেটও কমে যায়। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হেমোরেজিক ডেঙ্গু দেশে নতুন কোনো বিষয় নয়। এডিস মশা নিধন, সচেতনতা বৃদ্ধি এবং পূর্ব প্রস্তুতির মাধ্যমে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। একই সঙ্গে গণমাধ্যমে হেমোরেজিক ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনাও করেন তারা। হেমোরেজিক ডেঙ্গু যেটি, সেই ক্ষেত্রে হয় কি পুরো শরীরটা চামড়ার নিচে চাকা চাকা হয়ে যায়, দাঁতের গোড়া দিয়ে, মলদার দিয়ে, মূত্রের সাথে, কাশির সাথে, বমির সাথে রক্ত আসে এবং রক্তপাতের মধ্য দিয়ে শরীর থেকে রক্ত বেরিয়ে যায় এবং শরীরে কিছু জটিলতা তৈরি হয়। এ কারণেই আমরা ডেঙ্গুর চ্যালেঞ্জের প্রথম কথাটা বলবো হচ্ছে এডিস মশাটা নিয়ন্ত্রণ। দ্বিতীয় জায়গাটা আমরা বলবো হচ্ছে যে হাসপাতালগুলোকে জরুরি অবস্থার জন্য তৈরি করা। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এটি না বললেও পারতেন। ডেঙ্গুর প্রাদুর্ভাব হলে সেক্ষেত্রে ডেঙ্গু তো হয় শক সিনড্রোম বাড়বে, অথবা হেমোরেজিক ডেঙ্গু বাড়বে, অথবা ক্লাসিক্যাল ডেঙ্গু। তিনটি তো আমাদের জন্য বিপদ তৈরি। যারা একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাদের এবার সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এছাড়া পরিস্থিতি বিবেচনায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইভি ফ্লুইড ব্যবস্থাপনা এবং আইসিইউ ও এইচডিইউ শয্যা প্রস্তুত রাখার উপরও জোর দেন তারা। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। 11টি স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশের সঙ্গে সরাসরি সংযোগ করে দেশের সমুদ্র সীমার নিজস্ব তথ্য ভাণ্ডার তৈরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয়েছে দেশের প্রথম ওশান গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশন। এর মাধ্যমে খুলছে সমুদ্র পর্যবেক্ষণ এবং গবেষণার নতুন দিগন্ত। চীনের কারিগরি সহায়তায় 70 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ডাটা সেন্টারের উদ্বোধন হচ্ছে মঙ্গলবার। সমুদ্র সম্পদ, জলবায়ু পরিবর্তন আর দুর্যোগের তথ্য পেতে এতদিন বাংলাদেশ নির্ভর করত অন্য দেশের স্যাটেলাইটের ওপর, যে কারণে সময় লাগত 20 ঘন্টারও বেশি। এখন সেই তথ্যই মিলবে মাত্র 20 মিনিটে। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদন। বাংলাদেশের 1,18,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা কেবল এক বিস্তৃত জলরাশি নয়, এ সমুদ্র ও পার্শ্ববর্তী উপকূল অঞ্চলে প্রতিনিয়ত ঘটছে নানা ভৌগোলিক ও পরিবেশগত পরিবর্তন। অথচ এতদিন গভীর সমুদ্রের নানা তথ্য উপাত্ত সংগ্রহে বিদেশি উৎসের ওপর নির্ভর করতে হতো বাংলাদেশকে। সেই সীমাবদ্ধতা কাটিয়ে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন যাত্রা শুরু করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। মহাকাশে থাকা 11টি স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযুক্ত এই অত্যাধুনিক গ্রাউন্ড স্টেশনে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি, জলোচ্ছ্বাসের সম্ভাবনা, মৎস্য সম্পদের অবস্থান, উপকূলীয় জলবায়ু পরিবর্তনের প্রভাব সবই পাওয়া যাবে তাৎক্ষণিক। গবেষণা পরিকল্পনা এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণে এসব তথ্য হবে গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমাদের ফ্যাসিলিটিসের জায়গা হচ্ছে গবেষণার জায়গাটাকে উন্মুক্ত করা। আমাদের তথ্যপত্র না থাকার কারণে আমার সমুদ্র নিয়ে আসলে কোনো ধরনের ওরকম স্পেসিফিক গবেষণা করতে পারছিলাম না। কন্টিনিউয়াস ডাটা রিসিভ করার একটা জায়গা তৈরি হলো, যাতে করে স্টুডেন্টরা এখন ওয়ার্ল্ড ক্লাস গবেষণা করতে পারবে। এরই মধ্যে স্টেশনটির পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। প্রত্যাশিত 11টি স্যাটেলাইটের যোগাযোগও প্রতিষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হবে যাত্রা। বর্তমান ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের তথ্য পেতে যেখানে যুক্তরাষ্ট্র, ভারতের সহায়তায় প্রায় 20 ঘন্টার বেশি সময় লাগে, এখন তা পাওয়া যাবে 15 থেকে 20 মিনিটেই। চায়নার সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি, সে ইনস্টিটিউটে ওনারাই কিন্তু এই স্যাটেলাইটটা নির্মাণ করে এবং তারা অর্থায়ন করে। আমরা প্র্যাকটিক্যালি সেখানে যাই,
সেখানে শুধু বাংলাদেশ কিন্তু কম্পিটিটর ছিল না। আমি বলতেছি কিন্তু ফাইনাল স্টেজের কথা। আমরা ফাইনালি এই প্রজেক্টটা পাই এবং চিটাগং ইউনিভার্সিটি ওশান স্যাটেলাইট যে গ্রাউন্ড স্টেশনটা সেটা হয়। শুধু দুর্যোগ পূর্বাভাস নয়, মহাকাশ থেকে পাওয়া তথ্য দেশের অর্থনীতির অগ্রযাত্রায় যোগ করবে নতুন মাত্রা। এই যে অথেন্টিক ডেটা পাবেন, আপনি একাডেমিক নলেজকে ডিসেমিনেট করবেন, এটার অর্থনৈতিক মূল্য মেজার করা তো অনেক কঠিন এবং এটা বড় ধরনের ভূমিকা পালন করবে। আমাদের থেকে যদি কেউ ডেটা নিতে চায়, সেই ক্ষেত্রে তো কেউ ফ্রি ডেটা কিন্তু দিবে না। অন্য কোনো কর্তৃপক্ষ ব্যবহার করতে গেলে সেখানে কিন্তু তারা ডেটাগুলো কিনে নিতে হবে। চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সহায়তায় প্রায় 70 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশন। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। স্মার্টফোন আর ট্যাবের নেশায় বুঁদ হয়ে থাকছে ঢাকার শিশুরা। আইসিডিডিআরবির নতুন গবেষণায় উঠে এসেছে এক উদ্বেগজনক চিত্র। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে শিশুরা মেজাজ হারাচ্ছে, ভুগছে অনিদ্রা এবং স্থূলতায়। এই পরিস্থিতিতে কি বলছেন অভিভাবকরা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শিশুদের ডিজিটাল আসক্তি এখন এক অদৃশ্য মহামারী। 6 ইঞ্চির ফ্রেমে আটকে গেছে শৈশবের দুরন্তপনা। শুরুতে সন্তানকে নিয়ন্ত্রণ কিংবা সুরক্ষায় ঘরে রাখতে এই ডিভাইস খুব কার্যকর মনে হলেও এখন এই ডিজিটাল মেশিনগুলো হয়ে উঠেছে অভিভাবকদের মাথা ব্যথার কারণ। ওরা সারাদিন 4-5 ঘন্টাও দেখে। এমনও হয় যে আমি তো ওয়ার্কিং লেডিস, আমি যেহেতু বাইরে থাকি, বাসায় ওরা সুযোগ পেলেই 7-8 ঘন্টাও দেখে। আমার ছেলের যেমন চোখে প্রচণ্ড রকমের সমস্যা হচ্ছিল, অনেক ব্লিঙ্কিং হচ্ছিল চোখে। পরে ডক্টর দেখানোর পরে ডক্টর বলেছে যে ডিভাইসের কারণে এটা হয়েছে। আন্তর্জাতিকভাবে দিনে 2 ঘন্টা ডিজিটাল ডিভাইস ব্যবহার নিরাপদ বলা হলেও আইসিডিডিআরবির গবেষণা বলছে শুধু ঢাকার শিশুরাই প্রতিদিন গড়ে প্রায় 5 ঘন্টা সময় ব্যয় করে ডিজিটাল স্ক্রিনে। রাজধানীর 6টি স্কুলের 6 বছর থেকে 14 বছর বয়সী 420 জন শিশুর উপর চালানো গবেষণায় আরও দেখা গেছে দীর্ঘ সময় স্ক্রিনে তাকানোর কারণে 1/3-এরও বেশি শিশু চোখের সমস্যায় এবং 80% শিশু প্রায়ই ভুগছে মাথা ব্যথায়। কমে যাচ্ছে ঘুমের সময়। অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার প্রায় 14% শিশু। অতি চঞ্চলতা বা আচরণগত সমস্যার মতো এক বা একাধিক মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে প্রতি 5 জনের মধ্যে প্রায় 2 জন শিশু। এই গবেষণার প্রধান গবেষক ও আইসিডিডিআরবির অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট ডাক্তার শাহরিয়া হাফিজ কাকনের পরামর্শ, শিশুদের দেরিতে ঘুমানো, বারবার মাথা ব্যথা বা চোখের অস্বস্তি, অস্বাভাবিক খিটখিটে মেজাজের মতো লক্ষণ দেখলে উপেক্ষা না করা। পাশাপাশি শিশুদের সাথে বাড়াতে হবে কোয়ালিটি টাইম। সব কাজের থেকে ইম্পর্টেন্ট কি আমার সন্তান সারাদিন আমাকে পাচ্ছে না। স্বাভাবিক আমার কাছে আসবে, আমাকে বিরক্ত করবে, আমার কাছে আসার জন্য তো সে এত কিছু করছে। তখন যদি আমি নিজেকে বাচ্চাকে টাইম না দিয়ে অন্য কাজে ইনভলভ দেখিয়ে বা আমার কাছে আমার বাচ্চা থেকে অন্য কাজ ইম্পর্টেন্স বেশি, তখন বাচ্চাটা কি করবে? প্যারেন্টস থেকে কোয়ালিটি টাইম দিতে হবে বাচ্চাদেরকে। কোয়ালিটি টাইম মানে কি, যে আমি যদি সারাদিনে 1 ঘন্টাও বাচ্চার সাথে সময় কাটাই, ওর মতো করে ডিভাইস ফ্রিভাবে ওর সাথে গল্প করে, ওর সাথে খেলা করে, অথবা ওর সব কথা শুনে, সেটা কিন্তু এনাফ। জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা এই প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিতে অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ এই বিশেষজ্ঞের। গার্ডিয়ানদেরকে এবং টিচারদেরকে সবাইকে কিন্তু সচেতন হতে হবে যে এই যে অতিরিক্ত স্ক্রিন ব্যবহার করার জন্য যে আমাদের মানসিক, শারীরিক এবং সামাজিকভাবে আমরা যেভাবে করে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেটা যদি আমি না জানি, তাহলে আমি কিভাবে নিজেকে ইমপ্রুভ করব বা আমরা নিজেকে কিভাবে আমরা সেভ করব। প্রযুক্তি বন্ধ নয়, বরং স্বাস্থ্যকর ডিজিটাল অভ্যাস গড়ে তোলাই সমাধান। শিশুদের শৈশবকে নিরাপদ করতে অভিভাবক ও শিক্ষকদের সচেতনতা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। মানিকগঞ্জে সরবরাহ বাড়ায় হাট বাজারে কমেছে সবজির দাম। এতে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সদর উপজেলার ভাটবাউর পাইকারি হাট থেকে যুক্ত হয়েছেন আসাদ জামান। আসাদ, বাজারে কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে আর ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? রওশন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর সবজির আড়তে। আমি যে আড়তে রয়েছি, সকাল থেকে যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে ক্রেতা উপস্থিতি বেশ কম, যার কারণে কিন্তু সরবরাহ স্বাভাবিক থাকলেও কিন্তু অধিকাংশ সবজির দাম কিন্তু কমেছে 20 টাকা পর্যন্ত।
আমি যদি আজকে বাজার দর যদি একটু বলতে চাই, যে গত সপ্তাহে যে পটল 25 টাকা বিক্রি হয়েছিল সেটা কিন্তু আজ কমে 10 থেকে 12 টাকা। আবার অপরদিকে পেঁপে যেটা 30 থেকে 35 টাকার পেঁপে সেটা আজ 25 টাকা, 22 টাকা, 20 টাকার মিষ্টি কুমড়া আজ সেটা কমে বিক্রি হচ্ছে 15 টাকা। আর গত সপ্তাহে যে কাঁচামরিচ 50 টাকা কেজিতে এই আরো যে পাইকারি বিক্রি হয়েছে সেটা কিন্তু আজ 30 টাকা বিক্রি হতে দেখেছি। অপরদিকে যে অন্যান্য সবজি রয়েছে সেগুলো কিছু সবজির দাম বেড়েছে, যেমন করলার 40-45 টাকার করলা আজ সেটা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, 60 থেকে 70 টাকা। টমেটো সেটা আজ কিছুটা বেড়ে সেটা 80 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে। অপরদিকে আমরা দেখেছি যে আলু যেটা 19 টাকা পর্যন্ত উঠেছিল গত সপ্তাহে, সেটা কিন্তু আজ বেড়ে আজ 22 টাকা বিক্রি হচ্ছে। অপরদিকে অপরিবর্তিত রয়েছে পেঁয়াজের দাম, সেটা 28 থেকে 30 টাকা। শসা 25 টাকা কেজি, কিন্তু লেবুর দাম কিছুটা কমেছে। আগে 12 থেকে 15 টাকা বিক্রি হলেও আজ কিন্তু সর্বোচ্চ কমেছে, সেটা হচ্ছে 7 থেকে 10 টাকা কেজিতে কিন্তু আজ এই আড়তে লেবু বিক্রি হচ্ছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা মূলত জানিয়েছেন যে আজ সকাল থেকেই অন্যান্য দিনের চেয়ে কিন্তু ক্রেতা উপস্থিতি কম, যেহেতু আজকের সবজিগুলো তারা আজকেই বিক্রি করে ফেলবে, যার কারণে কিন্তু তারা লোকসান দিয়ে কিছু পরিমাণ সবজি, কিছু প্রকার সবজি কিন্তু তারা বিক্রি করছেন। অপরদিকে যারা এখান থেকে কিনে নিয়ে যারা পাইকারি খুচরা বাজারে বিক্রি করে তারা স্বস্তি প্রকাশ করছে। তো এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান। এদিকে হাওরে অতিবৃষ্টি এবং উজানের ঢলে ব্যাপক ক্ষতির কারণে মানসম্পন্ন ধান মিলছে না ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে। চাহিদা না থাকায় নিম্নমুখী সব জাতের ধানের দর কমাতে লোকসানে কৃষক এবং ব্যাপারীরা। পাশাপাশি মানসম্পন্ন ধান না পাওয়ার কারণে সরকারের চাল সংগ্রহ কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। মেঘনাপাড়ের আশুগঞ্জ ধানের হাট দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মোকাম। জেলার প্রায় 250 চালকলে ধানের যোগান আসে এখান থেকে। হাওড়াঞ্চলের কৃষকদের ধান এনে মোকামে বিক্রি করেন ব্যবসায়ীরা। মূলত আশুগঞ্জ মোকাম থেকে ধান কিনে চাল তৈরি করে খাদ্য গুদামে সরবরাহ করেন চালকল মালিকরা। প্রতি কেজি ধান 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা এবং আতপ চাল ধরা হয়েছে 48 টাকা। গত মাসে টানা বৃষ্টি ও উজানের ঢলে হাওরে ব্যাপক ক্ষতি হয় ধানের। দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত থাকায় নষ্ট হয় ধানের গুণাগুণ। ফলে এসব ধানের চাল দুর্গন্ধের পাশাপাশি লাল বর্ণের হয়ে যাচ্ছে। এতে করে নিম্নমুখী হচ্ছে ধানের দাম। এতে কৃষক ও ব্যবসায়ীরা যেমন লোকসানে, তেমনি যথাসময়ে সরকারের লক্ষ্যমাত্রার শতভাগ চাল সংগ্রহ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এসআইল বেচুন জানা পরে বাতিটা বন্ধ করে মুকামে সমস্যা হচ্ছে বলতে গেলে কি মোটা যে চাউলটা আছে এটা তো তামড়ি পড়তেছে, তামড়ির কারণে তো গুড়াউনে চাউল নিতেছে না। ধানটা বৃষ্টি মুষ্টি ধান পানি চলে গেছে, ধান এই জন্য কৃষকে এ ধানের দর পাইতেছে না। বর্তমানে মোকামে শুকনো বিয়ার 28 ধান মান ভেদে প্রতিমন 1100 থেকে 1200 টাকা, বিয়ার 29 1000 থেকে 1100 টাকা এবং মোটা ধান 900 থেকে 1000 টাকায় বেচাকেনা হচ্ছে। ভেজা ধান কেনা বেচা হচ্ছে আরও কম দামে। হাওরে ধানের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে খাদ্য গুদামে লাল বর্ণের চাল গ্রহণের দাবি চালকল মালিকদের। লেবার আমরা কাজ না হওয়াতে আমরা লেবারদের দিন মজুরি আমরা পাই না। এই যে আমরা শ্রমিকরা 100-200 শ্রমিকরা চলি, মোকাম বাড়ি যাওয়াতে লেবার কোনো কাজ নাই। এই যে আমদানি নাই এবং ধানের দরও আপনার কম। সরকারের কাছে আবেদন, লাল চাউলটা কিছু সার বার দিয়া একটা সরকার একটা ইয়া করার জন্য আবেদন। তবে কোনো অবস্থাতেই নির্ধারিত মানদণ্ডের বাইরে চাল নেয়ার সুযোগ নেই বলে জানান খাদ্য বিভাগের এ কর্মকর্তা। হাওরের ধানটা দিয়েই আমাদের আশুগঞ্জ এবং আমার ব্রাহ্মণবাড়িয়ার যে সংগ্রহটা মানে মিলাররা চাউল করে ছাঁটাই করে এই চালটা একটু লালচে বর্ণের হয়ে যাচ্ছে। তো এই মিলারতে সব মিলাররাই একটা অনুরোধ করতেছে যে আমাদের চাউল লাল হয়ে যাচ্ছে। আমাদের বিনির্দেশের মধ্যে এই লালচে চালটা আসলে নেওয়া সম্ভব না। চলতি বুড়ো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় 11,055 টন ধান এবং 69,272 টন সিদ্ধ ও 4,993 টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।
নরসিংদীতে রেলের জায়গায় গড়ে উঠছে ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান। কাগজ কলম এবং নিয়ম নীতির তোয়াক্কা না করেই যেখানে সেখানে চলছে রেলের জায়গা দখলের কর্মযোগ্য। কিভাবে দখল হচ্ছে রেলের জায়গা, কাউসার আহমেদের ছবিতে বাকিটা জানাচ্ছেন রাকিবুল ইসলাম। নরসিংদীর মাধবদীর আটপাইকা এলাকায় রেলের জায়গায় বিনয়বাবু নামে এক ব্যক্তি প্রভাব খাটিয়ে গড়ে তুলছেন তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান। সাংবাদিক জেনে মূল ফটক আটকে দেয় কর্তৃপক্ষ। ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হয়নি। গোপন ক্যামেরায় ধরা পড়ল নির্মাণাধীন এই প্রতিষ্ঠানের জায়গা ছাড়াও পাশেই আরও একটি জায়গায় আগেই বিনয়বাবু গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান। সেই সঙ্গে একই এলাকায় রেলের জায়গায় সন্ধান পাওয়া গেল বেশ কয়েকটি সুতার কারখানা। ফ্যাক্টরি করার কথা না, এমনি তো সরকারি খাস জায়গার মধ্যে এমনি দোকানপাট করতে পারবে সাধারণভাবে, কিন্তু ফ্যাক্টরি চলে না। মানে ফ্যাক্টরিও করতেছে, এইটা আলাদা জোরে করে না কিভাবে করে এটা তারা বলতে পারে। স্থানীয়রা জানায় পুকুর বা জমি লিজ নিয়ে অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, আবার লিজ না নিয়েও গড়ে তোলা হয়েছে ব্যক্তিগত প্রতিষ্ঠান। এ বিষয়ে অভিযুক্ত বিনয়বাবুকে কল করেও মুঠোফোনে পাওয়া যায়নি। অভিযুক্ত কেউই কোনো সদুত্তর দিতে পারেনি এবং জায়গার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তবে সংবাদ প্রকাশের আগে এখন টেলিভিশন টিমকে দেখা করার খবর পাঠান বিনয়বাবু। আমার তো করে দেবো কেন, ওনার কাগজ, ওনার জায়গার কাগজ আমরা দেবো কেন? জায়গার কাগজ না, প্রতিষ্ঠান তো আপনার। প্রতিষ্ঠানের কাগজ আমার কাছে আছে, আমাদের আছে লাইসেন্স। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ভূসম্পত্তি বিভাগকে নির্দেশনা দেয়া হবে বলে জানান বাংলাদেশ রেলওয়ের এই কর্মকর্তা। আসলে রেলওয়ের ফাঁকা জায়গায় যে এইসব অবৈধ দখল, যেটা এই নরসিংদীর বিষয়ে আমি আপনাদের কাছ থেকেই প্রথম জানতে পারলাম। তবে আপনাদের ইনফরমেশন অনুযায়ী আমি আমাদের যে ভূসম্পত্তি বিভাগ যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদেরকে নির্দেশনা দেব, এটা তদন্ত করে এটা যদি এরকম অবৈধ কোনো দখলে থাকে তাহলে তারা অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে। নরসিংদী থেকে নারায়ণগঞ্জের মদনগঞ্জ পর্যন্ত 47 কিলোমিটার রেল লাইন চালু হয় 10টি স্টেশন নিয়ে। অলাভজনক হওয়ায় 1977 সালে রেল লাইনটি বন্ধ করে 1984 সালে লাইন উঠিয়ে ফেলা হয়। এরপর থেকে এটি সড়কপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। গাছে গাছে ঝুলছে লাল টুকটুকে লিচুর থোকা, চারদিকে মৌমৌ করছে পাকা ফলের সুবাস। এমন দৃশ্য এখন যশোরের বিভিন্ন লিচু বাগানগুলোতে। এরই মধ্যে জমজমাট বাজারও শুরু হয়েছে গ্রীষ্মের সুস্বাদু ফল লিচুর। তবে দাম অন্যান্য বছরের তুলনায় এবার একটু বেশি। আবহাওয়া ভালো থাকায় এবছর ফলনও ভালো হয়েছে। এদিকে লিচুর ফলন বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে দেয়া হয়েছে নানান পরামর্শ। এনামুল হকের ছবিতে রিপন হোসেনের প্রতিবেদন। যশোর সদর ও বাঘারপাড়ার দরাঝাড়, দাইতলা, দাঁতপুর, বাহাদুরপুর, জঙ্গলমাথাল, বসুন্দিয়া, চৌগাছা এলাকায় দীর্ঘদিন ধরে লিচুর চাষ হয়ে আসছে। হাজার হাজার লিচুর গাছ রয়েছে এই অঞ্চলে। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে লিচু যায় এখান থেকে। এজন্য মৌসুম আসলেই এ অঞ্চলে লিচু নিয়ে কৃষকদের মধ্যে চলে অনেকটা উৎসব। গাছ থেকে লিচু পাড়া থেকে শুরু করে বাজারজাত করতে ব্যস্ত সময় পার করেন চাষিরা। আবহাওয়া উপযোগী ছিল, দেশি লিচু ভালো হয়েছে, বোম্বাই লিচু ভালো হয়েছে। আমাদের সার মাটি একটু কম ব্যবহার করা হয়, আমাদের জৈব সার ব্যবহার করা হয়, এই কারণে আমাদের এই লিচুগুলো স্বাদ হয় বেশি। আমরা এখান থেকে লোড দিয়ে দিচ্ছি, ট্রাকে চলে যাচ্ছে ঢাকায়। এতে মোটামুটি ইনশাল্লাহ খুবই ভালো, খুবই ফলন ভালো। বাঘারপাড়া উপজেলার দরাঝাড় ইউনিয়নের কৃষক মাজেদুল ইসলাম, তার 30 বিঘা জমিতে এবছর লিচুর চাষ হয়েছে। সব গাছে ফল না আসলেও গাছ পরিচর্যার খরচ করেছেন 45 লাখ টাকা। এবারে শ্রমিক খরচ ও যাতায়াত ভাড়া সহ যাবতীয় খরচ বাদ দিয়ে 25 লাখ টাকা লাভ করা হবে বলে আশা তার। দেশি লিচু চাষ করি, বোম্বাই লিচু, মুজাফফর, বেদানা আর আছে চায়না থিরি। সব থেকে চায়না থিরির আছে দাম বেশি। যশোরের লিচু ঢাকা, খুলনা, ভোলা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় যায়। এবছর পাইকারি বাজারে মান ভেদে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে 1,000 থেকে 10,000 টাকা পর্যন্ত। খরচ হয়েছে 3,20,000 টাকা মতো। সেই বাগানে বেচা বিক্রি হয়েছে 5,19,000। ফলনও ভালো হয়েছে, দামও ভালো যাচ্ছে, আমরা বিক্রিও ভালো করতে পারতেছি। মোটামুটি বাজারে খুব এটার চাহিদা আছে।
এবছর জেলায় 652 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। লিচু চাষে চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। আমাদের কিছু কৃষক আছে যারা গ্যাপ অনুসরণ করে আসলে চাষাবাদের চেষ্টা করছে। লিচুটা যেমন আমাদের বাগারপাড়ের কৃষক ভাই আছেন, ব্যাগিং করার কারণে তার লিচুর দামও বেশি পাচ্ছে এবং পোকামাকড়ের আক্রমণ থেকে লিচুটা রক্ষা পাচ্ছে। তো আমরা চেষ্টা করছি এই প্রযুক্তিটা যাতে অন্যান্য কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া যায়। যশোরে এবছর 84 কোটি টাকার লিচু বিক্রির টার্গেট চাষিদের। তাদের প্রত্যাশা, ন্যায্য দাম পেলে লিচু চাষে তাদের আগ্রহ আরও বাড়বে। এখন যশোর। এবার আন্তর্জাতিক। লেবাননে আগ্রাসন অব্যাহত রাখায় ইসরায়েলের ডেভিড বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। এমন অবস্থায় প্রথমে তেহরানকে কঠোর জবাব দেওয়ার হুমকি দিলেও ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইরানে পাল্টা হামলা না চালাতে রাজি হলেন নেতানিয়াহু। তবে লেবাননে আগ্রাসন আরও বেশি জোরালো করার হুমকি দিয়েছে আইডিএফ। এদিকে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে কোনো বিকল্প নেই বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তৌহিদুর রহমানের প্রতিবেদন। যুদ্ধবিরতি সহ কোনো কিছুর তোয়াক্কা না করে লেবাননে হত্যা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রাখায় ইসরায়েলকে কঠোর জবাব দিল ইরান। রোববার রাতে ইসরায়েলের দিকে মুহুর্মুহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আইআরজিসি। লক্ষ্যবস্তু করা হয়েছে হাইফা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি। ইরানি ক্ষেপণাস্ত্রের ঢেউ মোকাবিলায় হিমশিম খেতে হয় ইসরায়েলি সেনাদের। এপ্রিলে হওয়া যুদ্ধবিরতির পর এই প্রথমবার ইসরায়েলে ভয়াবহ হামলা চালাতে বাধ্য হল ইরান। এতে খুশি দেশটির সাধারণ মানুষ। রাতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। তেহরানের রাস্তায় নেমে করেন আনন্দ মিছিল। এদিকে ইসরায়েলের পাল্টা হামলার শঙ্কায় সতর্ক অবস্থানে তেহরান। এরই অংশ হিসেবে ফ্লাইট চলাচল স্থগিত করে রেখেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া লেবাননে হামলা অব্যাহত থাকলে ইরান শুধু আলোচনার পথেই থাকবে না, বরং শত্রুদের সঙ্গে সরাসরি সংঘর্ষেও লিপ্ত হতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের স্পিকার ও শীর্ষ আলোচক বাঘের গালিবাফ। হামলা চালানো ইরানকে খেসারত গুনতে হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েল। আইডিএফ বলছে মারাত্মক ভুল করেছে ইরান। এর ফলে লেবাননে আগ্রাসন আরও বেশি জোরালো করার হুমকিও দিয়েছে তেল আবিব। এমন উত্তেজনায় লেবাননের যুদ্ধবিরতি এবং ইরানের সঙ্গে শান্তি চুক্তির আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কাও প্রকট হচ্ছে। এমন পরিস্থিতিতে ইরানে হামলা করা থেকে ইসরায়েলকে আপাতত থামালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে ইরানে পাল্টা হামলা না চালাতে রাজি হলেন নেতানিয়াহু। ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে কোনো বিকল্প নেই বলেও জানিয়েছেন ট্রাম্প। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নেতানিয়াহু সিদ্ধান্ত নেয়ার কেউ নন। অন্যদিকে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার আগে ইরানের জব্দকৃত সম্পদ ছাড় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবার খেলা প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েই গঠনতন্ত্র সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগের কথা শুনিয়েছেন তামিম ইকবাল খান। তিনি বলেন, দেশের ক্রিকেটের সম্মান পুনরুদ্ধারে সবার সহযোগিতা প্রয়োজন। ক্রিকেটের উন্নয়নে ভবিষ্যতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিশ্রুতিও দিয়েছেন তামিম। জুবায়ের আহমেদের প্রতিবেদন। সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত, এরপর একক প্রার্থী হিসেবে হয়েছেন সভাপতি। রোববারের নির্বাচন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসের পঞ্চম নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। সভাপতি হওয়ার কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলনে হাজির হয়ে প্রশ্নবাণে জর্জরিত ছিলেন তামিম। একে একে দিলেন সব প্রশ্নের জবাবও। আমি কয়েকদিন আগেও একটা কথা বলেছি যে আইডেন্টিটি আমার জন্য ম্যাটার করে না, আমার জন্য ম্যাটার করে যে মানুষের কি ইন্টেনশন। আমাদের 25 জন ডিরেক্টরের ইন্টেনশনটা যদি ঠিক থাকে আর রাইট ওয়েতে থাকে, এটাই আমাদের এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের দরকার। অ্যাডহক কমিটি গঠন থেকেই বাপের দোয়া ক্রিকেট বোর্ডের বিতর্ক তামিম ইকবালদের সঙ্গে। কাজ দিয়ে মেটাতে চান সেই অপবাদও। অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে, এটা অবশ্যই তাদের ব্যক্তিগত অপিনিয়ন। দেখি বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না। গঠনতন্ত্রের নিয়ম না মেনেই ক্যাটাগরি 2 থেকে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। একক সহসভাপতি থাকার ব্যাখ্যাও দিয়েছেন তামিম ইকবাল। আমি এটা প্রস্তাব দিয়েছিলাম যে এখন একজন ভাইস প্রেসিডেন্ট, যে ভবিষ্যতে আরেকজনকে যে আমরা নেব না তা না, কিন্তু এই কথাটাই আমি বোর্ডে বলে নিয়েছি যে আপাতত আমরা একজনকে নিয়ে আগাবো। যদি আমাদের প্রয়োজন মনে করি আর বোর্ড যদি মনে করে যে না আমাদেরকে আরেকজনকে নিয়োগ দিতে হবে, তাহলে আমরা অবশ্যই ইন ফিউচার এটা নিয়ে চিন্তা করব। তবে
বিতর্কিত গঠনতন্ত্র সংশোধনে নতুন বোর্ড কাজ করবে সেই প্রতিশ্রুতিও দিয়ে রাখলেন নতুন বিসিবি সভাপতি। গঠনতন্ত্র অবশ্যই এটা নিয়ে অনেক বিতর্কিত অনেক কিছু হয় বা অনেক কোয়েশ্চেন্স আছে, এটা নিয়ে অবশ্যই আমরা মাত্র আজকে একসাথে বসেছি। আমি যেটা বললাম যে 25 জন হয়তো বা অনেকজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, ওনাদের সাথে এটা বসে যেসব জিনিস করার দরকার, যেগুলো জিনিস সবাই আমরা এগ্রি করি, আমরা এভাবে করব। বিগত 1.5 বছরকে চ্যালেঞ্জিং উল্লেখ করে সামনের দিনগুলোতে দেশের ক্রিকেটের সম্মান ফিরিয়ে আনার কথাও শোনালেন তামিম। আমরা কেন না একটা প্যানেল ডিক্লেয়ার করি। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। আর এই ছিল এখন সকালের আয়োজনে।